কমরেড সভাপতি, বামফ্রন্টের নেতৃবৃন্দ, মা বোনেরা, ভাইয়েরা, কমরেডগণ এবং বন্ধুগণ, খুব বেশি কথা বলবো না, খুব বেশি সময়ও আমি আপনাদের নেব না। আমাদের সামনে এখন অনেক বড় একটা লড়াই, সেটা হচ্ছে 26শে নভেম্বরের ধর্মঘটকে সফল করার লড়াই। এক কথায় যদি বলতে বলেন তাহলে এটা দেশটা বাঁচানোর লড়াই। কেন দেশ বাঁচানোর লড়াই, সেই প্রসঙ্গেই আমার কথা। আমাদের দেশে একটা প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। সেই সময়ে তারা মনে করেছিলেন এই যে অত্যাবশ্যকীয় জিনিসপত্রের দাম যেমন খুশি বাড়িয়ে দেওয়া, মজুত করে দেওয়া, কালোবাজারে বিক্রি করা, পাচার করা, এসব যদি চলতে থাকে তাহলে দেশের মানুষকে রক্ষা করার একটা দায় সরকারের আছে। যদি চালের দাম হু করে বেড়ে যায়, যদি গমের দাম বেড়ে যায়, যদি ভোজ্য তেলের দাম বেড়ে যায়, যদি আলু পেঁয়াজের দাম বেড়ে যায়, সরকার চুপচাপ থাকতে পারে না। তাই একটা আইন তৈরি হয়েছিল, অত্যাবশ্যকীয় পণ্য আইন। আমাদের দেশে যত আইন তৈরি হয় সেটা অন্যায় বন্ধ করার জন্য, জুলুম বন্ধ করার জন্য, সরকারের রাজস্ব কোন পথে আসবে তার জন্য, নানা জনকল্যাণমূলক কাজের কথা বিবেচনা করেই আইন তৈরি হয়। সেরকমই অত্যাবশ্যকীয় পণ্য যাতে দাম বেড়ে না যায়, যাতে অমিল বা দুষ্প্রাপ্য না হয়, মানুষের স্বার্থ রক্ষা করার জন্য 1955 সালে অত্যাবশ্যকীয় পণ্য আইন। এই আইন তৈরি করার পরে পণ্ডিত জওহরলাল নেহেরু বলেছিলেন, এবার কালোবাজারি, মজুতদারি, মুনাফাখোরের কাজ যারা করবে তাদেরকে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দেব। আরেকজন প্রধানমন্ত্রী এসছেন এখন, তার নাম নরেন্দ্র মোদী। তিনি এই আইনটা আংশিক পরিবর্তন করেছেন। কি? এতদিন পর্যন্ত চাল, ডাল, ভোজ্য তেল, আলু, পেঁয়াজ এসব অত্যাবশ্যকীয় পণ্য ছিল। নরেন্দ্র মোদী বলল এগুলো আর অত্যাবশ্যকীয় পণ্য নয়। আপনারা ভাত খাওয়া ছেড়ে দিয়েছেন, চাল আর কেনেন না, অত্যাবশ্যকীয় নয়। আপনাদের আলু পেঁয়াজ আর কিনতে হয় না, অতএব এটা অত্যাবশ্যকীয় পণ্য নয়। ভোজ্য তেলের আপনাদের দরকার হয় না, এটা অত্যাবশ্যকীয় পণ্য নয়। যারা তৃণমূল কংগ্রেস করেন, যারা জয় শ্রীরাম করেন, আমি তাদের কাছেও জিজ্ঞাসা করব, এই অত্যাবশ্যকীয় জিনিসগুলো আপনারও দরকার হয়, আমারও দরকার হয়, 5 জন সাধারণ মানুষ আপনাদেরও দরকার হয়। কি এমন কারণ হলো এইগুলো আর অত্যাবশ্যকীয় পণ্য নয়? মানেটা দাঁড়ালো এই, এখন থেকে যত খুশি চাল যদি কেউ মজুত করে, কোনো আইনে তাকে ছোঁয়া যাবে না। চালের দাম যদি বাড়ায়, কোনো আইনে তাকে ছোঁয়া যাবে না। চাল, ডাল, ভোজ্য তেল, আলু, পেঁয়াজ ইত্যাদি সব কিছু এখন কালোবাজারে হবে, মুনাফা হবে, এর থেকে অন্য রাজ্যে পাচার হবে। কোনো আইনে, কোনো পুলিশ, কোনো আদালত কিচ্ছু করতে পারবে না। কি অসুবিধা হচ্ছিল নরেন্দ্র মোদীর, যে কারণে এটা করতে হলো? আসলে আমাদের দেশের কর্পোরেটের লোকজন যারা মোদীকে জেতবার জন্য টাকা দিয়েছিল, সেই কর্পোরেটের লোকজন বলল এবার আমরা চাল ডালের ব্যবসাটা করব, রেলও নেব, বিমানবন্দরও নেব, পেট্রোলিয়াম কোম্পানিও নেব, আর আমাদের সাকরেদরা ব্যাংকের টাকাও গছিয়ে নেবে। এবার আমরা ঠিক করেছি কৃষি পণ্যের ব্যবসা করব, কিন্তু তোমার দেশে যা আইন তাতে যে কোনো সময় কোমরে দড়ি পড়ে যাবে। নরেন্দ্র মোদী বলল আচ্ছা আইনটা সরিয়ে নিচ্ছি, তোমরা কৃষি পণ্যের ব্যবসা করো। গুটি কয়েক লোক যারা কৃষি পণ্যের ব্যবসা করবে, মুনাফা করবে, আপনার আমার পকেট কাটবে, তাদের জন্য আইনটা পরিবর্তন হয়েছে।
সাধারণ মানুষের বিপদ হবে, দুষ্প্রাপ্য হবে, দাম বাড়বে। আপনারা দেখেছেন যেদিন থেকে আইনটা পাস হয়েছে তারপর থেকে পেঁয়াজের দাম বাড়ছে, আলুর দাম বাড়ছে, ডালের দাম বাড়ছে। আজকের কাগজে দেখলাম সরষের তেলের দাম 138 টাকা 1 লিটার, 1 কেজি সরষের তেল 138 টাকা। কালকে 200 টাকা হবে, 250 টাকা হবে। কোনো আইনে কিছু করা যাবে না। চালের দাম 50 টাকা হবে, কাউকে ধরা যাবে না। আটা পাওয়া যাবে না বাজারে, আপনি কাউকে ধরতে পারবেন না। আমরা বলেছি এ জিনিস চলতে পারে না। আর তাই 26 তারিখে গ্রাম শহর সর্বত্র সবকিছু বন্ধ রেখে নরেন্দ্র মোদীকে বুঝিয়ে দিতে চাই যে তুমি যা খুশি করবে আর আমরা চোখ বন্ধ করে বসে থাকবো, এটা হতে পারে না। আরো 2টো কৃষিতে আইন এনেছে। সরকার বলছে, প্রধানমন্ত্রী বলছে আপনার কৃষিজাত পণ্য সরকারি বাজারে বিক্রি করার দরকার নেই। এটা ফোড়েতে বলতে পারে, এটা অসৎ ব্যবসায়ীরা বলতে পারে, এটা কর্পোরেটের লোকজনরা বলতে পারে, সরকার বলতে পারে? আমাদের সরকার বলছে কিষাণ মান্ডিতে যেতে হবে না, এপিএমসিতে যেতে হবে না, ফুড কর্পোরেশনকে বিক্রি করতে হবে না, নাফেডের কাছে বিক্রি করতে হবে না, সমবায় সমিতিতে বিক্রি করতে হবে না, প্রাইভেট বাজারে গিয়ে বিক্রি করো। আচ্ছা, প্রাইভেট বাজারে যে আমি যাব আমাকে সহায়ক মূল্য দেবে? বলো কোনো দরকার নেই, প্রতিযোগিতা করে জিনিসের দাম ঠিক হবে, সহায়ক মূল্যের কোনো ব্যাপার নেই। অর্থাৎ সহায়ক মূল্য ছাড়াই আদানি, আম্বানি, পেপসি, ওয়ালমার্ট এরা যাতে চাষির জিনিস কিনে নিতে পারে। আমাদের দেশে এই যে সহায়ক মূল্য দেওয়ার একটা কথা, কোনো আইন হয়নি, কোনো আইন হয়নি। কৃষি কমিশনের সুপারিশ, এটা সরকার বিজ্ঞপ্তি আকারে বলে দিয়েছে যে হ্যাঁ, 1 কুইন্টাল ধান উৎপাদন করতে যা খরচ তার 1.5 গুণ দাম, এটা হচ্ছে সহায়ক মূল্য। আচ্ছা, আমার দেশে সব কৃষক কি সহায়ক মূল্য পাবে? পুরুলিয়ার একজন কৃষক যদি সহায়ক মূল্য না পায় সে কি কোর্টে গিয়ে মামলা করতে পারবে? জজ সাহেব বলবেন না, এরকম তো কোনো আইন নেই, এটা তো গভর্নমেন্ট নোটিফিকেশন, আইন নেই। এখন ধান বিক্রি হচ্ছে কত? পুরুলিয়াতে যারা ধান বিক্রি করছেন কত বিক্রি হচ্ছে? পাওয়ার কথা 1888 টাকা প্রতি কুইন্টাল, আপনি বিক্রি করছেন 1100 টাকা কুইন্টাল। আপনার ধানটা যারা কিনছে তারা 20 দিন পরে এটাই গিয়ে কিষাণ মান্ডিতে বিক্রি করে 1888 টাকা নেবে। অভাবী কৃষক ঠকছে, যা 1 কুইন্টাল ধান উৎপাদনের খরচা তাও সে পাচ্ছে না। কোথায় তৃণমূল? বলছে ভদ্রমহিলা আজকে মিটিং করতে এসছেন খাদরায়, কেউ কি কোন তৃণমূল এই প্রশ্ন তুলতে পারে যে আমরা সবাই সহায়ক মূল্য পাচ্ছি না, কৃষক মুখ শুকনো করে বাড়ি ফিরে যাচ্ছে, ধান কেনার ব্যবস্থা নেই? আর নরেন্দ্র মোদী বলছে ওখানে বিক্রি করতে যাবে কেন, ফোড়ের কাছে দিয়ে দাও, ফোড়ে ভালো করে আপনার গলাটা কাটুক। আমরা বলেছি এই জিনিস চলতে দেব না, এই আইন বাতিল করতে হবে। আরেকটা আইন হচ্ছে আমাদের জমি, তাতে কি ফসল ফলবে, সে ফসল কত দামে বিক্রি হবে, তার জন্য কি বীজ, তার জন্য কি সার, কি কীটনাশক, সব ঠিক করবে আমার জমির চুক্তিতে নিয়ে যে কর্পোরেট চাষ করবে তারা, নীল চাষের মতো জুলুম করে তারা চাষ করাবে। সে জমি যখন আপনি ফেরত পাবেন তখন আর ওই জমিতে ফসল ফলাতে পারবেন না। আমি খুব ব্যাখ্যায় যেতে চাই না। ফুটবল খেলা পুরুলিয়াতে হয়, রেফারি যিনি খেলান তার পকেটে 2টো কার্ড থাকে, একটা হলুদ রঙের আর একটা লাল রঙের। ছোটখাটো ফাউল করলে হলুদ কার্ড দেখানো, আর লাল কার্ড মানে তাকে মাঠ থেকে বার করে দেবে। তো আমরা 2টো কার্ড পকেটে নিয়ে নেমেছি। 26 তারিখে নরেন্দ্র মোদীকে হলুদ কার্ড দেখাবো, এটা আর মানা যাবে না।
আর যদি কোনো প্রতিকার না হয় তাহলে লাল কার্ড দেখার জন্য তৈরি থাকো। বিজেপি যা খুশি করবে, হাজার হাজার প্রতিশ্রুতি দেবে, একটা প্রতিশ্রুতিও পালন করবে না। কেন জিনিসের দাম এত বাড়ছে? এই যে কিছু লোক বলছেন না, আজকে মমতা ব্যানার্জি বলেছেন যে বন্ধ নাকি কর্মনাশা। আমি তো বলবো তৃণমূলের সরকারটা কর্মনাশা, বিজেপি সরকারটা কর্মনাশা, বন্ধ কর্মনাশা নয়। কদিন আগে আমাদের কয়লা খনির শ্রমিক যারা 5 লাখ শ্রমিক 3 দিন ধরে ধর্মঘট করেছে। নরেন্দ্র মোদী কয়লা খনি বিক্রি করবার, নিলাম করবার ডেট ঠিক করেছিল। কয়লা খনি শ্রমিকদের ধর্মঘটের ফলে ভয় পেয়েছে, ডেট পিছিয়ে দিয়েছে। নভেম্বরে করবে বলেছিল, নভেম্বর শেষ হতে চলল, করতে পারেনি। ধর্মঘট যে হলুদ কার্ড দেখিয়েছে, তারপরে মোদী বুঝেছে এবার লাল কার্ড দেখতে হবে। এখন কয়লা খনি নিলাম আর হচ্ছে না, কিন্তু সুযোগ পেলেই করবে, সুযোগ পেলেই করবে। আমাদের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন যে জিনিসপত্রের দরদাম যেভাবে বাড়ছে তাতে করে মানুষের অবস্থা খুব খারাপ, আপনি জিনিসপত্রের দাম কমান। আর আজকে আমাদের কমরেডরা স্লোগান দিচ্ছিলেন যে এত দাম খাবো কি। কে বলেছিল কথাটা? মুখ্যমন্ত্রী, আজকের মুখ্যমন্ত্রী। তখন মুখ্যমন্ত্রী ছিলেন না, তখন রেলের মন্ত্রী ছিলেন। এই কথাটা তখন বলেছিলেন, মানে তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ চেয়েছিলেন। আমার প্রশ্ন, মমতা ব্যানার্জি তখন এই কথাটা কেন বলেছিলেন? ওনার কাছে একটাই উত্তর থাকতে পারে যে তখন আমি নাবালিকা ছিলাম। তাহলে এখন আপনি সাবালিকা, এখন আপনি জেনে গেছেন যে দামটা মোদির জন্য বাড়ছে, মোদিকে চিঠি লিখছেন। তাই যদি সত্যি হয় তাহলে টাস্ক ফোর্স করে আজকে যোগুবাবুর বাজার, কালকে কোলে মার্কেট যাচ্ছেন কেন ছবি তুলতে? ওগুলো খবরের কাগজে ছাপবে। তোমার টাস্ক ফোর্সের কি মরদ আছে? যতবার টাস্ক ফোর্স নিয়ে বাজারে দাম কমাতে যায় ততবার দাম বেড়ে ডবল হয়ে যায়, ছবি বেরিয়ে যায়, কাগজগুলো তার ছবি চেপে দেয়। এই সরকার দুটো থাকতে থাকতে জিনিসপত্রের দাম আর নিয়ন্ত্রণ করা যাবে না। পেট্রোল ডিজেলেরও করা যাবে না, আটা চাল শাক সবজি তারও করা যাবে না। ওষুধের দাম বছরে একবার 10% বাড়তে পারে, কোন ওষুধ কোম্পানি দাম বাড়াতে পারে না। এই নরেন্দ্র মোদী সরকার আছে বলে 300% দাম বেড়ে যাচ্ছে। 100 টাকায় যে ওষুধ কিনেছেন 3 মাস আগে, এখন সেটা 300 টাকায় বিক্রি হচ্ছে। এই অসৎ ব্যবসাদাররা দেশটাকে লুটে পুটে খাবে। আর আমরা জনসাধারণ, আমরা যারা মনে করি এই দেশটা আমাদের দেশের 130 কোটি মানুষের এই দেশ, কারো পৈতৃক সম্পত্তি নয়। কেউ ইচ্ছা করে দেশটাকে বিক্রি করতে পারে না, রেল বিক্রি করতে পারে না, ঢেল বিক্রি করতে পারে না, কয়লা বিক্রি করতে পারে না, পেট্রোলিয়াম বিক্রি করতে পারে না, বিমানবন্দর বিক্রি করতে পারে না, কিন্তু এটা করে যাচ্ছে। আপনি আমি যদি যতক্ষণ না জেগে উঠছি, যতক্ষণ না প্রতিরোধে বেশিরভাগ মানুষ সামিল হচ্ছেন, ততদিন পর্যন্ত আপনার দেশ বাঁচানোর লড়াইটা দুর্বল থেকে যাবে। যারা পার্লামেন্টে আছে, যারা বিধানসভায় আছে, তারা কি কেউ এই প্রশ্ন তুলছে যে প্রতি বছর যেমন দুর্গাপূজা আসে, প্রতি বছর যেমন বর্ষাকাল আসে, প্রতি বছর যেমন শীত আসে, প্রতি বছর এসএসসি হতো, প্যানেল তৈরি হতো, স্কুলে নিয়োগ হতো, 2011-র পরে কি এমন ঘটলো যে এসএসসি হয় না, টেট হয় না, নিয়োগ হয় না, দু একটা চাকরি দেয়, এসএমএস এ চাকরি। কেন এসএমএস এ চাকরি? এসএমএস এ চাকরি কেন? এসএমএস এ চাকরি মানে কাকে দিচ্ছে সবাই যাতে জানতে না পারে। এসসি এসটি তাদের কোটা অনুযায়ী চাকরি পেল কি পেল না, যাতে এসসি এসটিরা জানতে না পারে। 300 দিয়ে 3000 বলে চালিয়ে দেওয়া যায়। আপনি আমাদের দেশের একটা রাজ্য দেখান যেখানে এসএমএস এ শিক্ষক নিয়োগ হয়, একটা রাজ্য।
কই বিধানসভাতে তো কেউ প্রশ্ন তুলছেন না, লোকসভাতে প্রশ্ন তুলছেন না। আসলে বামপন্থীদের এখন 7% না কি বলে সাংবাদিকরা, যে আমরা এখন 7%। আমরা 7% মানে কার কণ্ঠস্বর দুর্বল? কার কণ্ঠস্বর দুর্বল হয়েছে? যারা পার্লামেন্টে দাঁড়িয়ে কৃষকের ফসলের সহায়ক মূল্যের দাবি করবে তারা দুর্বল হয়েছে। যারা গণতন্ত্র ধ্বংস হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করবে তারা দুর্বল হয়েছে। যারা 100 দিনের কাজকে 200 দিন করার দাবিতে পার্লামেন্টের ভেতরে লড়াই করবে তারা দুর্বল হয়েছে। বাম ফ্রন্টের দলগুলো দুর্বল হয়েছে নয়, দুর্বল হয়েছে জিনিসপত্রের দাম বৃদ্ধির বিরুদ্ধে যারা পার্লামেন্টের ভেতরে লড়াইটা করতে পারত। আপনার কণ্ঠস্বর, আমার কণ্ঠস্বর, প্রতিবাদের কণ্ঠস্বর, মানুষকে বাঁচানোর কণ্ঠস্বর, সেটা দুর্বল হয়েছে। এই যে আমার আগে প্রদীপ বলছিল যে ট্রেন কেন চলছে না, এখানে ট্রেন চলছে না কেন? অবিলম্বে পুরুলিয়ার উপর দিয়ে ট্রেন চালাতে হবে, এই কথা যাদের বলার তারা এই কথা বলতে পারছে না। কারণ এরা আপনার প্রতিনিধি নয়, এরা গুছিয়ে নেওয়ার জন্য ওখানে গেছে। এরা রাম মন্দিরের গল্প বলতে পারে, এরা চীনের জুজু দেখাতে পারে, এরা পাকিস্তানের জুজু দেখাতে পারে, এরা কাশ্মীরে 370 তুলে দিতে পারে। এরা কৃষকের জন্য কিছু বলবে না, বেকারের জন্য কিছু বলবে না, শিল্প স্থাপনের জন্য কিছু করবে না, মূল্যবৃদ্ধি রোধ করার জন্য কোনো দায় নেবে না। কৃষি আইন যত ক্ষতিকারকই হোক এরা হাত তুলে সমর্থন করবে। আপনার আমার দাবি, আপনার আমার আন্দোলন, এই আন্দোলনকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় বামপন্থাকে শক্তিশালী করা ছাড়া আর কোনো পথ নেই। আমি আর একটা কথাই বলবো, যারা এই বনটাকে সমর্থন না করে বলছেন কর্মনাশা, আমি তাদের কাছে বলতে চাই, এতদিন ধরে যে লকডাউন ছিল, করোনা নামক একটা সংক্রামক ব্যাধি এসছে আমাদের দেশ দুনিয়া জুড়ে, আমরা বামপন্থীরা 3টে কথা বলেছি। প্রথম কথা হচ্ছে করোনা সংক্রমণ বন্ধ করার দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে, আমরা বামপন্থী দলগুলো সহযোগিতা করব। একটানা 75 দিন লকডাউন সহযোগিতা করেছি। এখনো সরকার যদি বলে এইভাবে করোনা সংক্রমণ কমানো যাবে, আমরা সহযোগিতা করব। কিন্তু যে রাস্তায় তৃণমূলের সরকারটা চলছে, যে রাস্তায় বিজেপির সরকারটা চলছে, তাতে তো কোনো লক্ষণ নেই এই সংক্রমণ কমানোর। 2 হচ্ছে যারা কোভিড পজিটিভ হয়েছে তাদের পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করো। কত লোক মারা যাচ্ছে তার হিসেব যা কাগজে বেরোয় এটা সত্য নয়। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, ওটা সত্য নয়। যদি সরকারের প্রয়োজন মনে হয় আমার বিরুদ্ধে কেস করতে পারে। যেদিন 35টা লোক মারা যাচ্ছে, রাতের বেলায় বডি বেরোচ্ছে, পরের দিন কাগজে 2টো লোক মারা গেছে বলছে। এখন যত লোক কোভিড পজিটিভ তার প্রায় অর্ধেক লোক বাড়িতেই আছে। বাড়িতে যারা মারা যাচ্ছে তার হিসেব কোথায় রাখছে, কে রাখছে? তত্তর করে বাড়ছে। আর আমরা 3 নম্বর কথা বলেছিলাম, এই ভাইরাস সংক্রমণের জন্য এই যে আপনারা লকডাউন করেছেন, আকস্মিকভাবে লকডাউন ঘোষণা করেছেন, মানুষকে সতর্ক হওয়ার সুযোগ দেননি। এই যে পরিযায়ী শ্রমিক ফিরে এসেছে, এই যে 15 কোটি লোকের কাজ চলে গেছে, এই যে বহু কলকারখানা খোলেনি, রেল খোলেনি, স্কুল খোলেনি, কলেজ খোলেনি, ইউনিভার্সিটি খোলেনি, এখনো তো পরিস্থিতি স্বাভাবিক নয়। এই পরিস্থিতিতে আমরা দেখছি, আপনারাও দেখছেন, রিজার্ভ ব্যাংক হিসেব করে বলছে আমাদের অর্থনীতি যা হওয়া উচিত ছিল তার উল্টো দিকে হাঁটছে। নরেন্দ্র মোদীরা $5 ট্রিলিয়ন অর্থনীতির কথা বলেছিলেন, আর্থিক বিকাশের হার 10% বলেছিলেন, এখন -24। এখন মন্দা চলছে আমাদের দেশে, আর্থিক মন্দা, বাজারে কেনাকাটা কম, মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। তাই আমরা বলেছি শুধু নয়, আপনার অসুখ করলে যেমন ডাক্তারে চিকিৎসা করে,
অর্থনীতির বেহাল দশা হলে অর্থনীতিবিদরা পথ বাতলে দেয়। অমর্ত্য সেন, নোবেলজয়ী অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, কিংবা রঘুরাম রাজন, কিংবা কৌশিক বসু, যারা দিকপাল অর্থনীতিবিদ, তারা বলছে প্রত্যেকটা পরিবারকে 7,500 টাকা করে মাসে প্রণোদনা হিসেবে দিতে হবে, নগদ। এই টাকা তারা ব্যাংকে জমা করবে না, ফিক্সড ডিপোজিটও করবে না। এই টাকা দিয়ে তারা চাল কিনবে, ডাল কিনবে, চিনি কিনবে, ওষুধ কিনবে, সোডা কিনবে, কেরোসিন কিনবে, ভোজ্য তেল কিনবে, শীত আসছে বাচ্চার জন্য দুটো জামা কাপড় কিনবে। এই টাকাটা পুরুলিয়ার মার্কেটেই ফিরে আসবে। এখানে ক্রয় বিক্রয় বাড়লে তার একটা প্রতিফলন পড়বে সামগ্রিকভাবে আমাদের দেশের অর্থনীতিতে। -24 থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে আমরা আবার +5, 7 এই জায়গায় পৌঁছাতে পারবো। পৃথিবীর কিছু দেশ ইতিমধ্যে এই প্রণোদনা দিচ্ছে। এই যে ডোনাল্ড ট্রাম্প হেরে গেল, আমেরিকাতে কিছু সিলেক্টেড পরিবারকে $1200 করে দেওয়া হচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন $2000 করে প্রত্যেকটা পরিবারকে দেওয়া হবে। একইভাবে জাপানের সরকার ঘোষণা করেছে, একইভাবে ব্রিটেনের সরকার ঘোষণা করেছে। আমাদের এখানেও অর্থনীতিবিদরা বলছে বাজারে যদি তেজি ভাব না আসে তাহলে আর্থিক বিকাশের হার ঋণাত্মকই হবে, আরো খাদে পড়ে যাবে। এটার সঙ্গে ভোটের রাজনীতির কোনো সম্পর্ক নেই। অর্থনীতিকে বাঁচানোর জন্য, মানুষগুলোকে বাঁচানোর জন্য 100 দিনের পরিবর্তে 200 দিন কাজ দাও, গরিবের হাতে পয়সা আসবে, তার জন্য এই দাবি আমরা শুরু থেকে করে আসছি, কিন্তু সরকার সে দাবিতে কর্ণপাত করেনি। তাই 26 তারিখে আমরা আর 5টা দাবির সঙ্গে এই দাবিকেও যুক্ত করেছি। রেশন 7,500 আর্থিক প্রণোদনা, 100 দিন নয় 200 দিন কাজ, 204 টাকা নয় 600 টাকা প্রতিদিন মজুরি। গরিবের কথা বলবার লোক আছে? 10 জন মিলে একটা পরিবার, তার একটা জব কার্ড, 2 জন একটা পরিবারে তারও একটা জব কার্ড, 2 জনের পরিবার 100 দিন কাজ পাবে, 10 জনের পরিবার 100 দিন কাজ পাবে। আমরা বলেছি 10 জনের পরিবার কার্ডটা ভেঙে 2টো কার্ড করুন। কোথাও কোথাও আমরা আন্দোলন করে ডেপুটেশন দিয়ে ডিএমকে বাধ্য করাতে পেরেছি, কার্ড ভেঙে 2টো হয়েছে। এই গরিবের কি সমস্যা হচ্ছে তৃণমূল ভাবে নাকি? এরা 2 হাতে পয়সা কামাতে এসছে, 2 হাতে পয়সা কামাতে এসছে। যে করে প্রকল্পের সুবিধাভোগীর কাছ থেকে তৃণমূলকে টাকা নিতে হয়। আর এখন হালে কিছু ছেলে পুলে তারা বলছে বিজেপি বিজেপি। আমি বললাম আচ্ছা বিজেপি কি ভালো করেছে যে তোমরা বিজেপির কথা বলছো? বলছে না, এই তৃণমূলগুলো সব অনেকে বড়লোক হয়ে গেছে, সবারই পালসার মোটরসাইকেল, কারো 4 চাকার গাড়ি, দালান বাড়ি, ব্যাংক ব্যালেন্স। এবার ওরা চলে যাবে, ওদের জায়গায় আমরা বিজেপিকে নিয়ে আসবো, তারপরে আমাদেরও পালসার হবে, আমাদেরও বিল্ডিং হবে, আমরাও চোর হব, আমরাও চুরি করব। তৃণমূল যে পথে গেছে সেই একই পথ, একই পথ। তৃণমূলের কিছু লোক তো 1 পা বাড়িয়ে বসে আছে। আপনি যদি সত্যি সত্যি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চান, তৃণমূলে যে লোকগুলো পড়ে থাকবে সেগুলো ভোটে জিততেও পারবে না, সেগুলো কিছু করতেও পারবে না। আমি শুধু আপনাদের কাছে এইটুকুই বলবো, আগামী লড়াইটা বিজেপির সঙ্গে আমাদের বাম কংগ্রেস জোটের লড়াই। তৃণমূল আগেই হেরে গেছে। আমরা 2011-তে হেরেছিলাম ভোট গণনার পরে। ভোট গণনার পরে আমরা বুঝেছিলাম যে আমরা 8ম বামফ্রন্ট সরকার করতে পারলাম না। আর তৃণমূল এখনই হেরে বসে আছে, মুখ শুকিয়ে গেছে সব। এই তৃণমূলকে হারানোর জন্য কারো বাহাদুরি করার দরকার নেই। তৃণমূল হারবে, লড়াই হবে বিজেপির সঙ্গে বাম জোটের। কাজেই সেইভাবে কোমর বাঁধুন, সেইভাবে গ্রামে গ্রামে সংগঠন গড়ে তুলুন, সেইভাবে এই লড়াইকে জনগণের লড়াইয়ে পরিণত করুন। এই আহ্বান জানিয়ে 26 তারিখের ধর্মঘটকে সফল করার আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি।